পলিটিক্যাল পার্টি গড়তে গেলে বা তৈরি করতে গেলে কত টাকার দরকার হয়? ফান্ডিং, তার প্রচার, তার সঙ্গে যারা যুক্ত থাকেন কর্মীরা যারা, তাদেরকে তো অর্থ দিতে হবে, না হলে তারা কেন কাজ করবেন? এই ফান্ডিংগুলো কোথা থেকে এলো? বাংলাদেশে নাহিদের পলিটিক্যাল পার্টির টাকার সোর্স কে? কে সেই ব্যক্তি যিনি আড়াল থেকে এই টাকাগুলো সরবরাহ করে যাচ্ছেন? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। টাকার সোর্স কোথা থেকে এলো, কে জোগালেন টাকা, এর পেছনে কোন শয়তানের বুদ্ধি কাজ করছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। স্বাগত জানাই আপনাকে আজ তাক বাংলা। এবং যিনি আমরা দেখেছি যে অনেক দিন ধরে তিনি নানা তথ্য প্রমাণ আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেগুলো সবকিছু আপনাদেরকে দেখিয়েছি এবং আজকেও সেই প্রমাণ দেখাবো। দাদা, শুরুতে যেটা আপনার কাছে জানতে চাইবো, এর পেছনে আসল মাথা কার? প্রথমত যেই পার্টিটা করেছে, যদিও তাদেরকে আমি খুবই সবসময় বলি একটা টোকাই পার্টি, একদম স্ট্রিট বেগার্স সহ এই যে নৈরাজ্যকারী অ্যানার্কিস্ট, তারা মিলে এই পার্টিটা করেছে। আমাদের কাছে দুটো সোর্স আছে। একটা হচ্ছে এদের লোকাল একটা ফান্ডিং হয়েছে এবং আরেকটি ফান্ডিং এসছে বিদেশ থেকে, পশ্চিমা দেশ থেকে। লোকাল ফান্ডিংয়ের কথাটা যদি আমি বলি, সেখানে আমার কাছে যে সোর্সগুলো এসছে সেটা হচ্ছে যে বসুন্ধরা একটা অর্গানাইজেশন আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা খুব স্ট্রং সোর্স বলছে যে বসুন্ধরা তাদেরকে টাকা পয়সা দিচ্ছে। যদিও এই প্রতিষ্ঠানটি অলওয়েজ সরকারি দল, যখনই যে সরকার থাকে তাদের সাথে মিশে যায় এবং এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এটি ছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি পর্যায়ে বেশ কিছু ফান্ডিং হয়েছে। অনেকে বলছে যে 200-300 কোটি টাকা নিয়ে তারা প্রথমে নেমেছে। একেবারেই ভুল কথা। তাদের প্রথম ফান্ডিংটা, তাদের একটা টোটাল বাজেটের মতো হচ্ছে যে $1 বিলিয়ন, যে বাংলাদেশি টাকাতে সম্ভবত 10-12 হাজার কোটি টাকা। কেননা এই যে প্রোগ্রামটা আপনারা যেটা করতে দেখলেন, এই যে এতগুলো মানুষ আসলো, এগুলো কিন্তু সব কিনে এনেছে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দিয়ে, এবং তারপরেও কিন্তু ফিল আপ করতে পারেনি। আবার অনেকেই কৌতূহলবশত এসেছে, কিন্তু আমাদের কাছে স্ট্রং নিউজ এসেছে যে প্রত্যেকটা এলাকাতে যারা সমন্বয়ক আছে তাদেরকে কত গাড়ি করে আনতে হবে, ওইভাবে টাকা পয়সার ডিসপার্স করা হয়েছে এবং খুবই স্বাভাবিকভাবে এরা পড়ালেখার গণ্ডিও শেষ করেনি, টাকা পয়সা এলো কোত্থেকে। তো এটা একটা ফরেন, যে আপনি কতগুলো ডকুমেন্টস দেখিয়েছিলেন যে নাহিদের অ্যাকাউন্টে কত বিটকয়েন এসেছে। বিটকয়েন এসেছে। এটা তো হচ্ছে যে তারা টাকা যেভাবে পাচার করছে, যেমন নাহিদের বাবা কিভাবে বদলি বাণিজ্য, কিভাবে আপনার টেন্ডার বাণিজ্য সেগুলো করছে, আসিফের বাবা করছে, কথিত যে প্রেস সচিব যে অবৈধ দখলদার সরকারের, সেগুলো তো আছেই। ব্যক্তিগত ফান্ডিংয়ের জায়গা আছে। আমাদের যেটা বোঝার ব্যাপার হলো যে এই পুরো এই টোকাই পার্টিটা করতে টোটাল কত টাকার বাজেট হলো। বাজেট প্রায় $1 বিলিয়ন। এখানে একটা বড় ধরনের ফান্ডিং এসেছে লোকাল ফান্ডিং ছাড়াও। সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন, জর্জ সরোসের নাম শুনে থাকবেন, হাঙ্গেরিয়ান ধনকুবের। এমনকি বলা হয়ে থাকে, মানে বিজিবির পক্ষ থেকে তো একটা হিউজ শাউট করাই হয়েছে যে জর্জ সরোসের যে ওপেন ফাউন্ডেশন, এরা ভারতকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন স্থানে তারা টাকা পয়সা এখানে দিচ্ছে, এটা বলা হয়ে থাকে এবং অসংখ্য রিপোর্ট আছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, সেদিনও আমি দেখলাম অমিত শাহের স্টেটমেন্ট বা বিভিন্ন ব্যক্তির স্টেটমেন্ট। আচ্ছা, এই জর্জ সরোসের কিন্তু খুবই ক্লোজ বন্ধু হচ্ছে ইউনুস। যখন আপনার গ্রামীণ ফোনে, যখন আপনার যেই প্রতিষ্ঠানটা আছে টেলিকমিউনিকেশনের, এদের একটা বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়। বিনিয়োগটা কিন্তু আসে নরওয়ে থেকে। নরওয়ের টেলিনর কিন্তু জর্জ সরোসের এই রিকমেন্ডেশনে গ্রামীণ ফোনে আপনার সেই সময় বিনিয়োগ করে। পরবর্তী সময় জর্জ সরোসের পরে জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস, আপনারা হয়তো বা জেনে থাকবেন, কিছুদিন আগে দুবার তিনি বাংলাদেশ ভ্রমণ করেন এবং এই স্টুডেন্টদের পার্টির করবার পেছনে একটা বড় ধরনের অর্থের নিশ্চয়তা তিনি দেন এবং তার ফাউন্ডেশন থেকে একটা বড় ধরনের টাকা আসছে। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনুসের তো ব্যবসা আছে বিভিন্ন জায়গাতে, যেমন ফ্রান্সে তার হিউজ ব্যবসা আছে, তারপরে আমেরিকাতে তার ব্যবসা আছে, আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা আছে। ফলে ইউনুসের তরফ থেকেও বেশ কিছু টাকা এবং জর্জ সরোসের ওপেন ফাউন্ডেশন থেকে টাকা এবং লোকাল ফান্ডিং সব কিছু মিলে প্রায় $1 বিলিয়ন। তো আলটিমেটলি পুরো ব্যাপারটা যেটা হয়েছে, আমার মনে আছে, আমার একটা সোর্স আমাকে বলছিল যে পশ্চিমাদের একটা ইন্টারেস্টিং নীতি আছে যে বাংলাদেশে আপনি মাস্ট একটা ইসলামিক পার্টিকে আপনাকে বাঁচিয়ে রাখতেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পার্টিটা করলো, এরা কিন্তু এক্সট্রিমিস্টের থেকেও এক্সট্রিমিস্ট।
অর্থাৎ তাদের একটা উদ্দেশ্যটা কি? এই যে পার্টিটা গড়লো, এর উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে একটা আনস্টেবল নেশন তৈরি করা। আমি বারবারই বলেছি ইটস এ প্রক্সি ওয়ার। এখানে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে এবং প্রবল ইন্ডিয়া বা ভারত বিরোধী যদি একটা সরকার থাকে, তাহলে আপনাকে নানানভাবে আপনি ইন্ডিয়ার সাথে অনেক ধরনের ডিল, অনেক ধরনের আলোচনাতে এক ধরনের প্রেশার আপনি ক্রিয়েট করতে পারেন। তো আলটিমেটলি যেটা হচ্ছে, যেমন নর্দার্ন সাইডের প্রবলেম তো আপনি জানেনই। ইনফ্যাক্ট ভারতের সাথে যা হচ্ছে না হচ্ছে তো আমরা অসংখ্যবার এই প্রোগ্রামে আলোচনা করেছি। বাংলাদেশের এই পলিটিক্যাল জায়গাটাতে যখন আনস্টেবল থাকবে, তখন তাদের জন্য খুব সুবিধা হয় আশেপাশের যে টার্গেট রাষ্ট্রগুলো, তাদের সাথে ডিল বা তাদের সাথে খেলার একটা বড় ধরনের সুযোগ থাকে। ফলে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হয়েছে, আমি এর আগেও এর বলেছি, পিছনেও কি জর্জ সরোস? ডেফিনেটলি বাংলাদেশের এই রেজিম এই যে চেঞ্জের এই ভেতরে মুহূর্তে মৌলবাদীদের এতটা উত্থান, ডেফিনেটলি আপনার আমি মানে জর্জ সরোস, তারপরে সিআই এর সিস্টার কনসার্ন, সেখানে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, তাদের সরাসরি ফান্ডিং এই আছে। যে 1 বিলিয়ন ঢুকেছে এদের US অ্যাকাউন্টে, হ্যাঁ। এটা কি পুরোটাই জর্জ সরোসের অ্যাকাউন্ট থেকে? না, এখানে ঢুকেছে, এদের ঢোকার ব্যাপারটাও কিন্তু ডিফারেন্ট। এই যখন এই জঙ্গি হামলাটা হয় 5ই অগাস্ট, টার্কির একটা বড় ধরনের টাকা এখানে ছিল। নাম্বার 1, টার্কি থেকে একটা বড় টাকা এসেছে, যেটা দোহা হয়ে এসেছে, কাতার হয়ে এসেছে। এরপর এখানে চায়নার একটা বড় ধরনের ফান্ডিং ছিল বলে আমাদের কাছে যথেষ্ট ইন্টেল আছে। মানে শেখ হাসিনার সরকারকে ফেলতে এতগুলো জায়গা থেকে টাকা এসেছে। স্টেক হোল্ডার তো অনেকে, এখানে তো প্রচুর স্টেক হোল্ডার আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে জর্জ সরোসের ছেলে দুবার বাংলাদেশে এসেছেন। কি কাজ তার বাংলাদেশে? একজন পশ্চিমা বিশ্বের একজন ব্যবসায়ী, যিনি বিভিন্ন ধরনের ফাউন্ডেশন চালান, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত, দুইবার বাংলাদেশে এসে একটা দীর্ঘ মিটিং, দিনের ঘন্টার পর ঘন্টা মিটিং তিনি কেন করছেন? আমি যদি শুধু এই প্রশ্নটা করি, কোনো বিজনেসের ডিল আপনি দেখেছেন? আপনি এমন কি দেখেছেন যে কোনো ফরেন রিলেশন, সে কি কোনো কর্তা ব্যক্তি? নাথিং। তাহলে শুধু ডক্টর ইউনূসের সাথে দেখা করবার জন্য দুইবার তিনি বাংলাদেশে আসবেন? আপনি যদি এই প্রশ্নটাও করেন, অ্যাটলিস্ট আপনার মনের ভেতরে তো একটা সন্দেহ জাগবে। আমি আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে 1/11-এর সময় যখন ইউনূস আপনার সে একটা পার্টি করতে চেয়েছিল, সেটা সামথিং আপনার গণশক্তি বা শক্তি, এই টাইপের একটা পার্টি, আমি নামটা ভুলে যাচ্ছি। সোজা কথা হচ্ছে সে একটা পলিটিক্যাল পার্টি করতে চেয়েছিল, এবং সেইটা এই পশ্চিমাদের মদদে। মাথা রাখতে হবে ব্যাপারটা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছিলাম, আমরা সেই ডকুমেন্টটা দেখাবো দর্শকদেরকে, কিন্তু আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইবো যে জর্জ সরোসের বাংলাদেশে টাকা ঢেলে এখানে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা, উদ্দেশ্যটা তো হচ্ছে যে একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করা। আর কোনো উদ্দেশ্য কি রয়েছে তার? দেখুন একটা কথা আমি আপনাকে বলি, ইন্দো প্যাসিফিক জোনে একটা দীর্ঘ সময় এই কোয়াডে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা মার্কিনিরা করে যাচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যেহেতু আমরা, এই পুরো রিজিয়নে আমাদের একটা বড় স্টেক আছে।